نصلي على رسوله الكريم أما بعد قال رسول الله صلى الله عليه وسلم إن للبيان لسحرا দেখো বক্তৃতা অনুষ্ঠান তো শেষ এখন উস্তাদগণ তোমাদেরকে কেন কথা বলেন তোমরা বক্তা যারা এখানে কথা বলো প্রত্যেক উস্তাদ এখানে তোমাদেরকে নাম্বার দেওয়ার জন্য কাগজ কলম নিয়ে বসে থাকে তোমরা তো সকলেই জানো যে যারা বক্তা বা বক্তব্য দিচ্ছ তোমাদের তিনটা বিষয়কে এখানে খুব গুরুত্ব সহকারে লক্ষ্য করে নাম্বার দেওয়া হয়। একটা হলো বিষয়বস্তু, আজকের যে বিষয়বস্তুটা আছে এই বিষয়বস্তুটা এই সময়ের ভিতরে উপস্থিত শ্রোতা যারা আছে তাদেরকে তুমি কতটুকু বুঝাইতে পেরেছো এটা খুব ভালোভাবে লক্ষ্য করা হয়। এখন অনেকে এই যে নিচের দিকে দেখা যায় মুখের মধ্যে কি জানি ইয়ে করছে ঘুষাচ্ছে, এই যে মাসুদের পাশে একজন বসে বসে ওই ছেলেটা মিজান জামাতের, আমি এই বিষয়ে কথা বলতেছি তারপরে সে মাথা নিচু করে নিচের দিকে কি জানি করতেছে, ওখান থেকে কি গুপ্ত জমুদ্দার করো তোমরা? ওই ছেলে মাসুদের পাশে ছেলেটার নাম কি মিজান পড়ায়, এটা কি আজীব কারবার? বক্তারা যখন কথা বলে তোমরা যা করেছ এখানে বক্তা যারা তারা তো তোমাদেরকে দেখেছে, এই বিষয়ের কথা আসবে সামনে দাঁড়াও। তো তোমরা যখন বক্তব্য দাও তখন তোমাদের বক্তব্যের বিষয়বস্তু যে বিষয়টা তোমাদের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে তোমাদের নির্ধারিত বিষয়টি তোমরা কতটুকু উপস্থাপন করতে পারছো, এই বিষয়টা সার্বিকভাবে এখানে ফুটিয়ে তুলতে পেরেছো কিনা, এটা এখানে একজন মানুষ একজন বিচারক শুধু এই বিষয়টাই দেখে। তুমি বক্তব্যের মধ্যে গরম করেছো, নারায় তাকবীর হয়েছে, অনেক কিছু হয়েছে, কোরআনের আয়াত দিয়ে হাদিস দিয়ে দলিল দিয়ে যুক্তি দিয়ে সবকিছু দিয়ে একবারে সবকিছু তোমার ঠিক আছে, তোমার ভাষা এত সুন্দর হয়েছে, তোমার উচ্চারণগুলো এত সুন্দর হয়েছে, কিছুই সে দেখে না। যিনি বিষয়বস্তুর বক্তব্য দেন তোমার কণ্ঠ, তোমার বাচনভঙ্গি, তোমার উপস্থাপনা, তোমার ভাষা, তোমার শব্দ, তোমার উচ্চারণ, তোমার সবকিছুই তিনি দেখেন না। শুধু দেখেন তুমি যে বক্তব্যটা মুখস্থ করে এসেছো বা তুমি যে বক্তব্যটা মুতালা করে এসেছো, যে বিষয়টা তোমার শ্রোতাদেরকে তুমি বোঝাতে চাচ্ছ সেটা পরিপূর্ণ বোঝাতে পেরেছো কি না এটা দেখেন। এবং এখানে তিনি নাম্বার দেন। দেখা যায় অনেক সময় তোমার ভাষা খুব সুন্দর, এতে তুমি 10 নম্বরের মতো দোষই পাই না, তোমার উপস্থাপনাও খুব সুন্দর, তুমি যে তোমার বক্তব্যটা মানুষের সম্মুখে পেশ করছো, তোমার বাচন ভঙ্গি, তোমার শারীরিক অঙ্গভঙ্গি, তোমার বডি ল্যাঙ্গুয়েজ যেটাকে বাচন ভঙ্গি বলে, এটাকে এখন বর্তমানে বডি ল্যাঙ্গুয়েজ বলা হয়। চেঞ্জ হয়েছে না? আগে আছে বিসুল, পরে হয়েছে পাঙ্খা, পরে হয়েছে পাখা, এখন হয়ে গেছে ফ্যান। এই জন্য সময় চেঞ্জ হয়েছে, এখন এটাকে বলে বডি ল্যাঙ্গুয়েজ। তো তোমার যে উপস্থাপনাটা সেখানে তুমি 10 নম্বর পাইলা, কিন্তু বিষয়বস্তুতে তুমি পেয়েছো মাত্র 2। তার মানে তোমার সব ঠিক আছে কিন্তু বিষয়বস্তু তোমার ঠিক নেই। আজকে যারা আলোচনা করেছ, আমি যাদের আলোচনা শুনেছি এখানে, আজকের আমাদের বক্তব্যের বিষয়টা দুটো অংশ ছিল। একটা হলো ন্যায়পরায়ণতা, আর একটা হলো সুশাসন। ন্যায়পরায়ণতা দিতে হবে যে শাসক শাসনের ক্ষেত্রে সে ন্যায়পরায়ণ হবে, এখানে তার নিজের চাহিদা আসবে না, এখানে স্বজনপ্রীতি আসবে না, এখানে কারো ভয় থাকবে না, এখানে কারো প্রতি সে দুর্বল থাকবে না, কারো প্রতি তার কোনো মহব্বত থাকবে না। এই সকল কিছু বাদ দিয়েছে যে শাসনটা করবে শাসক, এটা হলো ন্যায়পরায়ণতা, এটা শাসকের কাজ। আর একটা হলো সুশাসন। সুশাসন কোনটা? মানে সমাজের যে মানুষগুলো আছে তারা যেন নিরাপদে বসবাস করতে পারে, এটাই হলো সুশাসন। এই দুইটা জিনিস এখানে উপস্থাপন হওয়া খুব জরুরি দরকার ছিল, কিন্তু তার মধ্যে দেখা যায় এই 5 মিনিট বা 6 মিনিটের আলোচনার মধ্যে এখানে শুধু ন্যায়পরায়ণতার আলোচনাই হয়েছে, এটারই ব্যাখ্যা বিশ্লেষণ হয়েছে। সুশাসনের আলোচনা খুব কমই হয়েছে। আমার জানা মতে যাদের বক্তব্য আমি শুনেছি, একজন বক্তা শুধু ন্যায়পরায়ণতার পাশাপাশি সুশাসনটাও আলোচনা করেছে, যার কারণে দেখা গেল বিষয়বস্তুতে সে অনেক নাম্বার পাইছে। গেল এটা। আর গেল ভাষা। তোমার ভাষাটা কেমন এটার প্রতিও এখানে বিচারক যিনি থাকেন তিনি লক্ষ্য করেন। তোমার উচ্চারণ এটা কেমন, তোমার ভাষার ক্ষেত্রে সাধু এবং চলিত এই দুই ভাষার সংমিশ্রণ আছে কিনা এটাও তারা লক্ষ্য করেন। তোমার ভাষার মধ্যে আঞ্চলিকতা চলে আসে কিনা সেটাও তারা কি করেন, লক্ষ্য করেন।
ভাষাটা যেন শুদ্ধ হয়, সুন্দর হয়, সাবলীল ভাষা হয়, এটা তারা লক্ষ্য করেন। কঠোর ভাষা যেন না হয়, গরম যেন না হয়, ভাষাটা যেন শ্রুতি কঠোর না হয়ে শ্রুতি মধুর হয়, এই বিষয়গুলো এখানে ভাষার উপর যিনি নাম্বার দেন তিনি এই বিষয়গুলো লক্ষ্য করেন। লক্ষ্য করে তোমাকে নাম্বার দেন। তোমার আরো যে বিষয় আছে, তোমার বিষয়বস্তু এবং উপস্থাপনা, ওগুলোতে তুমি 0 পাইলেও তোমার ভাষা যদি সুন্দর হয় তখন সেখানে দেখা যায় তুমি 10-এর মধ্যে 10 বা 9 সাড়ে 9 তুমি পেয়ে গিয়েছো। এরপরে আসে উপস্থাপনা। তোমার উপস্থাপনা কিরকম, বডি ল্যাঙ্গুয়েজ, তোমার উপস্থাপনা কেমন হচ্ছে, এটাও একটা দেখার বিষয়। এই বিষয়টাও একজন বিচারক তিনি লক্ষ্য করেন, তার জন্য তিনি আলাদা নাম্বার দেন। তো এখানে তোমার বক্তব্যের মধ্যে যে 3টা গুরুত্বপূর্ণ বিষয়, একটা হলো তোমার বক্তব্যের যে বিষয়বস্তুটি, এই বিষয়বস্তুর পরিপূর্ণ রূপ, তার যদি 2টি 3টি 4টি বা 1টি 2টি অংশ থাকে, তার সকল অংশগুলো এখানে আলোচিত হওয়া চাই এবং দলিল ভিত্তিক আলোচিত হওয়া চাই। আর এই 5 মিনিটের মধ্যেই তোমার বক্তব্যটা জামে মানে হওয়া চাই, মানে পরিপূর্ণ বক্তব্য হওয়া চাই। যেন তুমি এই 5 মিনিটের জন্য 15 মিনিটের বক্তব্য তুমি শিখে আসছো, এত লম্বা বক্তব্য শিখে আসছো, যে বক্তব্যটা পরিপূর্ণ বক্তব্য এখানে পেশ করতে হলে তোমাকে 15 মিনিট সময় লাগবে না, এই 15 মিনিটের লম্বা বক্তব্যটাকে তুমি 5 মিনিটের মধ্যেই এখানে শেষ করতে হবে। তবে তার জন্য বিষয়টা যদি এমন হয়ে না যায়, এই 15 মিনিটের বক্তব্য তুমি 5 মিনিটের মধ্যে শেষ করতে গিয়ে তোমার কথার এত দ্রুততা আসে যার কারণে কিছুই বোঝা যায় না, শ্রোতা বুঝে না। শ্রোতা তো বুঝেই না, যিনি পরিচালক আছেন বা যারা নাম্বার দিচ্ছেন বিচারক আছেন, তারাও এই বিষয়টা অনুধাবন করতে পারে না যে আসলে বক্তা কি বলছে। এজন্য তোমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে, সকল তালেবের ইলমদেরকে লক্ষ্য রাখতে হবে, কথা বলার ক্ষেত্রে তোমার এই অল্প সময়ের মধ্যে তোমার বক্তব্যটা পরিপূর্ণ হওয়া চাই। আমি কয়েকটি বিষয় এখানে লক্ষ্য করেছি তোমাদের বক্তব্যের মধ্যে, এই বিষয়গুলো প্রত্যেকে নোট করবা যেন তোমাদের সামনের বক্তব্যগুলোর মধ্যে কেমন যেন না আসে। একটি হলো, অনেকেই এখানে বক্তব্যের মধ্যে বলেছ মাদ্রাসাতুল ইনসাফ কর্তৃক আয়োজিত, আমরা যেটা বলি যে মাদ্রাসাতুল ইনসাফ কর্তৃক আয়োজিত বা মাদ্রাসাতুল ইনসাফ, এখানে মাদ্রাসাতুল ইনসাফ এই সিনটাকে তোমরা লম্বা করেছো, এটা অনেকেই অনেক বক্তা এই কাজটা করেছো, এটা না হওয়া চাই। এটা একটি ভুল, ভাষাগত ভুল হোক বা উপস্থাপনাগত ভুল হোক, এটি একটি ভুল। এই ভুলের কারণে তোমার নাম্বার কাটা যায়। তারপরে আরেকটি ভুল হলো একই বাক্য বারবার বলতে থাকা। একটি কথা পরবর্তী যে বক্তব্যটা বা পরবর্তী অংশটা তোমার আসছে না, এই কথাটাকে 4বার 5বার বারবার বলা, এই কাজটা না করা। তুমি যে কথাটা বলতে যাচ্ছ তার পরবর্তী কথাটা তোমার স্মরণে আসছে না, কিন্তু 3 লাইন পরের যে অংশটা আছে ওটা থেকে তোমার স্মরণ আসছে, তুমি ওখান থেকে শুরু করো, কোনো অসুবিধা নেই। তারপরেও তুমি একই বাক্য বারবার বলা যাবে। 3 নম্বর হলো, বক্তব্য শেষ যখন চলে যাইবা তখন বক্তারা সাধারণত বলে থাকে এটা ওমা আলাইনা ইল্লাল বালা, মানে আমার দায়িত্ব হলো তোমাদের পর্যন্ত পৌঁছে দেওয়া, আমল করা না করা সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। মা আলাইনা, আমাদের উপর কোনো দায়িত্ব নেই, ইল্লাল বালা, একমাত্র পৌঁছে দেওয়া। এই কথাটা শেষ কথা হওয়া চাই। বা ওয়া আখিরু দাওয়ানা, এটা নিয়ে কথা আসছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এমন হওয়া চাই যেন সর্বশেষ কথাটা ওমা তাওফীক ইল্লা বিল্লাহ না হয়। এই কথাটা কয়েকজন বলেছে এখানে, যখন শেষ কথা হলো ওমা তাওফীক ইল্লা বিল্লাহ, এটা ওখানে না, এটা শুরুতে বলার একটা স্থান আছে যেটা অনেকেই তোমরা বলেছো, ওখানে সেটা বলবো। 4 নম্বর হলো, যখন তোমরা শেষ কথা বলো ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে যারা বক্তব্য দিয়েছো 19 জনের লিস্ট, এর মধ্যে থেকে হলো 2 জন 3 জন 4 জন মানুষের বক্তব্য দেয়, তাহলে 15 জন বক্তব্য দিয়েছো। এই 15 জনের মধ্যে অন্তত 10 জন এই জায়গায় একটা ভুল করেছো, ওয়া আখিরু দাওয়ানা না বলে ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রার মধ্যে তোমরা জেদ দিয়ে দিয়েছো, এটা একটি ভুল। এই কাজটা সামনে না হওয়া চাই, এই বিষয়ে অবশ্যই তোমরা সতর্ক থাকবে। তারপরে যারা বক্তব্য শিখে এসেছো বা এখানে বক্তব্য দিয়েছো, তোমরা এখানে আদলের বক্তব্য মানে ব্যাখ্যা করেছো। আদল একটি আরবি শব্দ, তার অর্থ হলো এই এরকম অনেকগুলো বলেছো না, যে আদলের এই অর্থ আছে, কিন্তু আসলে কি আজকের বক্তব্যের বিষয় যেটা, সেখানে কি আদল এই শব্দটি কি আদতেই আছে? আদল আরবি শব্দটি কি আদতেই আছে আজকের বক্তব্যের বিষয়ে? নেই। যদি এমন হতো আদল ইনসাফ পশু শাসন, তাহলে বাস
আদলের ব্যাখ্যা করতে, ইনসাফের ব্যাখ্যা করতে। যেহেতু আদল শব্দ, এই শব্দটা আজকের আলোচনার বিষয়ের মধ্যেই নেই, তাহলে তোমরা যে এখানে আদলের ব্যাখ্যা করেছ, আদল একটি আরবি শব্দ, আদল অর্থ এই যারা এই কাজটা করেছ, এটা তোমাদের আজকের বক্তব্যের বিষয়বস্তু সম্পূর্ণ বাহিরে। এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করা চাই যে বিষয়টা কি, বিষয়ের মধ্যে যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলোই আলোচনা করবা, যেন এদিক সেদিক না হয়। শেষ কথা হলো, যে কথাটা আমাদের নায়েব সাহেব হুজুর বলে গিয়েছেন যে আমাদের বক্তব্যের প্রত্যেকটা কথা সুস্পষ্ট হওয়া চাই। রাসূল বলেছেন, আনা আফসাহুল আরব, আমি আরবের মধ্যে সবচেয়ে সুস্পষ্ট ভাষী, আমার প্রত্যেকটা কথা মানুষ বুঝে। এখানে আমি কথা বলছি, আমার প্রত্যেকটা কথা যেন মানুষ বুঝে, আমার কথাগুলো যেন একটি আরেকটির সাথে লাগিয়ে না আসে, জড়তা না থাকে। আমরা যখন আরবি পড়ি বা কোরআন পড়ি তখন সেখানে মাখরাজ সহ আমরা উচ্চারণ করি না? বাংলা উচ্চারণের ক্ষেত্রেও আমাদের মাখরাজকে খেয়াল রাখা উচিত, যে অক্ষরটা যেখান থেকে যেভাবে উচ্চারণ করা দরকার আমরা সেটাকে সেখান থেকে সেভাবে উচ্চারণ করি। আমাদের ভাষা সুন্দর হবে, আমাদের উপস্থাপনা সুন্দর হবে এবং কথাটা শ্রুতিমধুর হবে। অনেক সময় দেখা যায়, এটা আজকের বিষয়ের বাইরে তারপরে বলতেছি, অনেক সময় দেখা যায় যে কোনো একজন ছাত্র উস্তাদের সাথে কথা বলতে যাচ্ছে, তখন কথা তো বলছে উস্তাদ বারবার, একবার দুইবার, আবার বলো, কি বলেছ বুঝিনি, আবার বলো, এমন যেন না হয়। যা বলবা সুস্পষ্ট ভাবে বলবা, যেন সরাসরি প্রথম শোনার মাধ্যমে এই কথাটা কি করা যায়, বোঝা যায়। বুঝে আসছে? আল্লাহ তাআলা তোমাদের সকলকে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন। এখন আজকের এই অনুষ্ঠানটা ছিল আমাদের ইজতিমাই অনুষ্ঠান। এই ইজতিমাই অনুষ্ঠানটা ছিল বিগত প্রতি সপ্তাহে যে বক্তব্যগুলো হয়েছে, এই বক্তব্য অনুষ্ঠানে যারা 1, 2, 3 বা সিরিয়ালে উঠেছে তাদেরকে নিয়ে ছিল আজকের অনুষ্ঠানটা। অর্থাৎ বিগত সপ্তাহগুলোতে যারা এই খেলায় ফাইনালে উঠেছে, বক্তা যারা, আসলে বক্তা যারা, আজকের অনুষ্ঠানটা ছিল বক্তাদের প্রতিযোগিতা। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকের বক্তব্য অনুষ্ঠানটা অনেক সুন্দর এবং উপভোগ্য হয়েছে। এই বছরের কোনো অনুষ্ঠানে আমার এভাবে শুরু থেকে থাকা সম্ভব হয়নি। আজকের অনুষ্ঠানে আমি থাকতে পেরেছি, এই জন্য নিজেকে খুব ধন্য মনে করছি। আজকের অনুষ্ঠানটি তোমরা যারা কাজ করেছো, মেহনত করেছো, সকলের চেষ্টা, সম্মিলিত চেষ্টার মাধ্যমে অনুষ্ঠানটি এত সুন্দর হয়েছে। তোমাদের সকলকে অসংখ্য মোবারকবাদ।